ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। কলেজে যারা আছো এখন, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিবে সামনে, এইচএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ, তোমরা ইংরেজির পার্টিকুলারলি একটা টপিক, সেটা হলো গ্রাফ অ্যান্ড চার্ট। এটা ডেসক্রাইব করতে গিয়ে ভালোই প্যারা খাও। তোমাদের অনেক কোয়েশ্চেন, যেটা কি অনেক বড় লিখতে হবে 15 মার্ক জন্য, নাকি অনেক ছোট লিখতে হবে, কম্প্যাক্ট লিখতে হবে সামারির মতো, নাকি আসলে কি চাওয়া হয়েছে বা আমরা কেমনে উত্তর করবো, এই ব্যাপার নিয়ে আজকে যত বিস্তারিত আছে সব আজকের ক্লাসে আমরা তোমাদেরকে শেয়ার করব। এবং আজকের ক্লাসটা একদম ফ্রিতে তোমাদেরকে আপলোড দেওয়া হবে। ওকে ওকে গ্রাফের চার্ট শিখতে গেলে প্রথমে যে ব্যাপারটা আপনাদের জানতে হবে, এটা অনেকটা পোস্টার পেপার প্রেজেন্টেশনের মতো। তোমরা অনেকে নাম শুনে থাকতে পারো বা নাও থাকতে পারো। ধরো একটা পোস্টার আছে তোমার সামনে, এই পোস্টারে যা যা আছে তুমি জাস্ট বলতেছো, তুমি জাস্ট একটা ওভারভিউ করতেছো। ওভারভিউ কথাটা মনে রাখবে, ঠিক আছে? প্যারাফ্রেজ বা ওভারভিউ। ওকে, পরে আসতেছি এই কথায়। আমরা আজকে মডেল কোয়েশ্চেন দেখবো, কয়েকটা মডেল কোয়েশ্চেন দেখে দেখে ওইটার সলভটা দেখবো নিয়ম অনুসারে, ঠিক আছে? পার্টিকুলারলি কিভাবে গ্রাফের চার্ট করতে হয়, ডিসক্রাইব করতে হয়, এই নিয়মগুলো জানার পরে আমরা দেখবো কেমনে অ্যান্সার করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এবং চিটাং বোর্ডের আসছে, 4 বোর্ডে আসছে এরকম একটা কোয়েশ্চেন তোমাদের সামনে দেওয়া আছে। দেখো, দ্য গ্রাফ চার্ট, অ্যাকচুয়ালি গ্রাফার চার্ট একসাথে লেখার কথা না, এটা একটা গ্রাফ, ঠিক আছে? এটা একটা বার গ্রাফ। shows the choice of profession by educated people in our country. আমাদের দেশে যারা পড়াশোনা করছে বা এডুকেটেড পিপল যারা আছে, এদের চয়েস অফ প্রফেশন, মানে এরা আলটিমেটলি কোন পেশা চুজ করে বা এদের চয়েসটা কেমন, কোন পেশার দিকে বেশি ঝোঁকে, এইটা নিয়ে একটা গ্রাফ দেওয়া আছে। ডিসক্রাইব দ্য গ্রাফ চার্ট ইন অ্যাট লিস্ট 80 ওয়ার্ডস। এটা নিশ্চয়ই তোমরা জানো অথবা না জানতে পারো যে গ্রাফ চার্টে কিন্তু ওয়ার্ড মেনশন করে দেওয়া থাকে মোস্ট অফ দ্য টাইম, সেটা হলো 80 ওয়ার্ডস। 80টা ওয়ার্ডস কিন্তু অনেক কম, তাই না? অনেক কম, কিন্তু লিখতে গেলে দেখবে যে এক লাইন লিখলে 15-20টা ওয়ার্ড শেষ হয়ে গেছে। সো তোমাকে অনেক কম ভাষায় গ্রাফটা প্রেজেন্ট করতে হবে। প্রথম নিয়ম, কনসেপ্ট কি? কনসেপ্ট হলো যে অনেক কম ভাষায় তোমাকে এই গ্রাফটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। সো এখানে গ্রাফটা দেখতে পাচ্ছ যে 10% যায় ফার্মিং এ, অর্থাৎ কৃষি কাজে। 20% আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছ ফার্মিং এ 10%, ঠিক আছে? 20% যাচ্ছে বিজনেসে। তারপরে 60% গভর্নমেন্ট জব, অর্থাৎ বিসিএস বা সরকারি যে কোনো চাকরি, শিক্ষকতা, এগুলোতে যায়। রিসার্চ ওয়ার্কে 10%, ঠিক আছে? 40% ব্যাংকিং এ, 30% টিচিং এ। এই এই যে এই টোটাল মানুষ, ঠিক আছে, এই মানুষগুলো, এখানে একটা তোমাদেরকে তথ্য উপাত্ত দেওয়া আছে যে কত পার্সেন্ট মানুষ কোন প্রফেশনে যেতে প্রিফার করে। এখন দেখো, আমি যদি এখানে আসি, এই প্রশ্নটাই দেওয়া আছে এখানে। তুমি যখন একটা গ্রাফ বা চার্ট উত্তর করবে, মনে রাখবে 3টা পার্ট, ঠিক আছে? 3টা পার্ট। আমি আমার ভাষায় আনঅফিসিয়ালি বলছি, এগুলো কোনো অফিসিয়াল ভাষা না। 1 নাম্বার পার্ট, ঠিক আছে? 1 নাম্বার পার্টে তুমি ইন্ট্রো দিবা, ঠিক আছে? ইন্ট্রো বলতে আমি বোঝাচ্ছি সব। 2 নাম্বার পার্টে ওভারভিউ, 2 নাম্বার পার্ট কি? ওভারভিউ। আর 3 নাম্বার পার্টে গিয়ে এক্সট্রা আইডিয়াস, মানে বাকি থাকে যেগুলো সেগুলো। আমি তোমাকে খুব ভালো মতো বোঝাই দিচ্ছি ইন্ট্রোভার্টটা, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট পার্টে আসবো। এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রো, এইটাতে আমরা এখন চলে আসি। দেখো, মডেল অ্যান্সার ইন্ট্রো, তোমরা এই গ্রাফটা দেখছিলা না? ঠিক আগের পেজে ছিল, এই গ্রাফটাই ছিল। ইন্ট্রোতে তুমি যে কাজটা করবা, বেসিক্যালি ইন্ট্রোতে তোমাকে বলতে হবে যে এই গ্রাফ বা চার্ট কি শো করতেছে, ঠিক আছে? বাট শো ওয়ার্ডটা তুমি ইউজ করবা না, এটা একটু আনপ্রফেশনাল লাগে বা খুবই কমন লাগে। শো ওয়ার্ডটা ইউজ না করে তাহলে কিভাবে বলতে পারি? শো এর বিভিন্ন সিনোনিম আছে। ইলাস্ট্রেটস, ডেমনস্ট্রেটস, ইন্ডিকেটস, রিপ্রেজেন্টস, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি, তাই না? দেখো, মডেল অ্যান্সার ইন্ট্রোডাকশন, এই যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের একটা মডেল তোমাকে দেখায় যে এই গ্রাফটার ইন্ট্রোডাকশন আমরা কিভাবে দিতে পারতাম। দ্য বার গ্রাফ, দেখো এটা একটা বার গ্রাফ ছিল, আমি শুরুতে বলছি একটা একটা বার গ্রাফ ছিল। রিপ্রেজেন্টস, ইলাস্ট্রেটস অথবা ডেমনস্ট্রেটস, এগুলো কি আমরা শো না দিয়ে আমরা এখানে কিন্তু লিখতে পারতাম শো, বাট আমরা শো দেই নাই, তাই না? এর একটা সিনোনিম দিয়েছি, মানে সরি সিনোনিম দিয়েছি, অ্যান্টোনিম না। সিনোনিম কেন দিয়েছি? কারণ তোমার কন্টেন্ট বা রিটেন কন্টেন্ট যদি তুমি ইউনিক রাখতে চাও,
তোমার ভোক্যাব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তুমি কেমন ভোক্যাব ইউজ করতেছো টিচার কিন্তু জাজ করবে, যদিও করা উচিত না, কিন্তু আলটিমেট রিয়েলিটি হলো এটাই। টিচার তোমাকে তোমার ভোক্যাবের জন্য একটু হলো জাজ করে ফেলবে, ভাববে যে এই ছেলেটা অনেক ভালো ইংলিশ পারে। ঠিক আছে, তাহলে এই বায়োগ্রাফটা কি ডেমনস্ট্রেট করে বা কি রিপ্রেজেন্ট করে বা কি ইলাস্ট্রেট করে? দ্য চয়েস অফ প্রফেশন, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। দেখো এখানে কিন্তু বলাই ছিল যে চার্ট শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। বেসিক্যালি তুমি ওই জিনিসটাই কিন্তু বলতেছো, তাই না? এই প্যারাগ্রাফটা কি রিপ্রেজেন্ট করে? চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। সো ইন্ট্রো, ফার্স্ট পার্ট, তোমার যে গ্রাফ ডেসক্রিপশন প্যারাগ্রাফের ফার্স্ট প্যারাগ্রাফটা, এটা কিন্তু ডান। ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা ডান। এরপরে দেখো আসতেছে ওভারভিউ প্যারাগ্রাফ। ওভারভিউয়ে তুমি পুরাটা ডিসক্রাইব করবে না। আমি একটা সাজেশন দেই, ওভারভিউ প্যারাগ্রাফে তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট এটার একটা কি আলোচনা করতে পারে, যে আসলে বেশিরভাগ মানুষ কি নিচ্ছে এবং সবচেয়ে বেশি কম মানুষ কি চুজ করতেছে। এটা একটা ওভারভিউ, ঠিক আছে, হাইয়েস্ট রেঞ্জ থেকে লোয়েস্ট রেঞ্জ পর্যন্ত। সো দেখো তুমি যদি খেয়াল করো, এখানে ওভারভিউ প্যারাগ্রাফে বলছে, যেহেতু ওভারভিউ প্যারাগ্রাফ, এখানে এমন একটি কানেক্টর দিয়ে শুরু করতে পারো যেটা একটা ওভারঅল সামারি দেয়। ঠিক, ওভারঅল এটা কিন্তু তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, এটা একটা খুবই ভালো আইডিয়া হবে। ওভারঅল among the six categories of job, six categories of job কেন বলা হলো? কারণ এখানে 6টা জব ছিল, দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6, 6 ক্যাটাগরির জবের মধ্যে মেজরিটি অফ দ্য এডুকেটেড পিপল। এখন দেখো ওইখানে গ্রাফে কিন্তু বলা নাই যে কোনটা মেজরিটি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ 60% কোনটা আছে বলো তো? 60% জবস কারা করছে বলো তো? অবশ্যই 60% গভর্নমেন্ট জব। 60% জবস কারা করছে বলতো? অবশ্যই 60% জব করছে গভর্নমেন্ট জব, অর্থাৎ যারা পড়াশোনা করছে দেশ থেকে তাদের মধ্যে 60% বা একটা মেজরিটি কিন্তু চুজ করতেছে, এই 60% চুজ করতেছে গভর্নমেন্ট জব বা বিসিএস এগুলো। ঠিক আছে, হোয়ারাস ফার্মিং এন্ড রিসার্চ রিলেটেড, ফার্মিং কৃষিকাজ বা রিসার্চ ফিল্ডে প্রফেশনস আর দ্য লিস্ট পপুলার। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাকে ওইখানে জাস্ট ডাটা দেওয়া ছিল যে কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট, বাট তুমি কিন্তু অ্যানালাইজ করে বের করতেছো যে কোনটা মেজরিটি, কোনটা লিস্ট পপুলার বা মাইনর। ঠিক আছে, তুমি কিন্তু এটা বের করতেছো। সো এইটাই মূলত চার্ট বা গ্রাফ ডিসক্রিপশনের মেইন যে উদ্দেশ্য, যে তোমাকে একটা নিউমেরিক্যাল ভ্যালুকে তুমি কিভাবে রিটেন এক্সপ্রেশন দিতে পারতেছো, ওইটাকে কিভাবে কগনিটিভ যে আইডিয়াসের মাধ্যমে তুমি কিভাবে ওইটাকে ট্যাগিং করতে পারতেছো, যে কোনটা লেস পপুলার কোনটা মেজরিটি। ঠিক আছে, লিস্ট পপুলার ওয়ান্স হলো ফার্মিং এন্ড রিসার্চ রিলেটেড জবস গুলো, with these people as 10% people choose jobs in this each of these areas, মানে এই দুইটা হলো সবচেয়ে লিস্ট। ঠিক আছে, সো তুমি যদি একটু খেয়াল করো আমরা কিভাবে করব ওভারভিউ প্যারাগ্রাফটা। ফার্স্ট যে ওভারভিউ, ধরে নাও ওভারভিউ প্যারাগ্রাফ 1, ঠিক আছে, প্রথম ওভারভিউ 3টা প্যারাগ্রাফ হবে টোটাল, ইন্ট্রোডাকশন, ওভারভিউ 1, ওভারভিউ 2। ওভারভিউ 1 এ আমরা হাইয়েস্ট প্লাস লোয়েস্ট যে ভ্যালুটা আছে, হাইয়েস্ট প্লাস লোয়েস্ট, এটার আলোচনা করব, এটার একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করে দিব। ঠিক আছে, দেখো এখানে তবে তোমার মনে রাখতে হবে যে কোনো পার্সোনাল ওপিনিয়ন দিবা না। পার্সোনাল ওপিনিয়ন জিনিসটা কি? পার্সোনাল ব্যক্তিগত মতামত। তুমি বললা যে 60% মানুষ বা মেজরিটি গভর্নমেন্ট জবে যাচ্ছে, কিন্তু আমার গভর্নমেন্ট জব পছন্দ না, আমি তো চলে যাব ইউরোপ। এইটা কি পার্সোনাল ওপিনিয়ন না? পার্সোনাল ওপিনিয়ন যে কোনো মূল্যে অ্যাভয়েড করতে হবে গ্রাফ এন্ড চার্ট ডেসক্রিপশনে, কারণ এখানে তোমার ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে বলে নাই, তোমাকে তো বলে নাই যে তোমার মতামত দাও বা অভিমত দাও। এখানে তুমি জাস্ট আলোচনা করবা হোয়াট দের ইজ ইন দ্য গ্রাফ। ঠিক আছে, যেখানে গ্রাফে যেগুলো আছে ওইগুলাই জাস্ট আলোচনা করবা। সেকেন্ড ওভারভিউ প্যারাগ্রাফে তাহলে কি করতেছে, হাইয়েস্ট এবং লোয়েস্ট ভ্যালুর একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করে ওভারভিউ করতেছি। পার্সোনাল ওপিনিয়ন দিব না, নো পার্সোনাল ওপিনিয়ন, and try to give an overall summary. ওভারঅল একটা সামারি বলতে হাইয়েস্ট এবং লোয়েস্ট রেঞ্জের একটা কম্পেয়ার কন্ট্রাস্ট এই প্যারাতে আমরা করব। ঠিক আছে, পরের প্যারায় তুমি যদি একটু খেয়াল করো, ওভারভিউ প্যারা 2, ঠিক আছে, ওভারভিউ, সেকেন্ড ওভারভিউ দেখো আমরা হাইয়েস্ট লোয়েস্ট, অলরেডি দেখো লোয়েস্ট দুইটা, ফার্মিং রিসার্চ দুইটা এবং হাইয়েস্ট গভর্নমেন্ট জব 3টা বের করে ফেলছি, আর বাকি থাকে 3টা।
এই তিনটাকেও তো আমাদের এক্সপ্রেস করতে হবে কথায়, তাই না? দেখো, আফটার গভর্নমেন্ট জবস, অর্থাৎ গভর্নমেন্ট জব তো সবচেয়ে পপুলার, সবচেয়ে বেশি মানুষ 60% নেয়। গভর্নমেন্ট জবের পরেই সবচেয়ে বেশি পপুলার কোনটা বলতো? ব্যাংকিং। ব্যাংকিং ইজ দ্য মোস্ট ডিমান্ডেড জব সেক্টর, এবং এটার পার্সেন্টেজটাও কিন্তু দিতে হবে, উইচ অ্যাকাউন্টস ফর 40% অফ দ্য টোটাল জব চয়েস। ঠিক আছে, 40% মানুষ কিন্তু ব্যাংকিং এর দিকে ঝুঁকছে। এটা তুমি কি কথায় প্রকাশ করলে, এবং তুমি সাথে সাথে এটাও বললা যে গভর্নমেন্ট জবের পরে ব্যাংকিং এ কি মোস্ট ডিমান্ডেড। Again, 30% people choose teaching career and the remaining 20% আর বাকি 20% go for business, বাকি 20% বিজনেস করে। এই প্যারাটা অত কঠিন না, এই প্যারাটাই বাকিগুলো তুমি মোটামুটি একটা আইডিয়া দিয়ে বলতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটা যেভাবে তোমাদেরকে আসতে পারে সেটা হলো পাই চার্ট। পাই ওয়ার্ডটা কই থেকে আসছে জানো? আহ আগে, অনেক আগে, ঠিক আছে, ধরো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা ওই রকম টাইম থেকেই ইউরোপের একটা খুব জনপ্রিয় খাবার হলো পাই, অ্যাপেল পাই। পাই হতো গোল কেকের মতো বেক করা লাগতো, ঠিক আছে। এই পাই কিভাবে কাটে? অবশ্যই গোল কেক আমরা কেমনে কাটি? আমরা কিন্তু স্লাইস করি, তাই না? এই স্লাইস আকারে দেখো, আমাদের ইনফরমেশন যখন দেওয়া থাকে, একটা গোল কেকের মতো, ধরো এটা একটা ছোট পার্ট, এটা একটা বড় পার্ট, এটা আরো বড় পার্ট, না আরেকটু ওটা হচ্ছে ছোট, এই পার্ট গুলোকে আমরা বলতেছি টোটাল মিলে এটা একটা পাই, এবং এটা একটা পাই চার্ট, ঠিক আছে। এই পাই চার্টটা কি শো করতেছে? দ্য টাইম অ্যালোকেশন। টাইম অ্যালোকেশন মানে টাইম ডিস্ট্রিবিউশন অফ স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। আমাদের ছাত্রছাত্রীরা তাদের জীবনে যা যা করে, কত টাইম তারা কোন কাজে ব্যাহত করে বা ব্যয় করে, এই জিনিসটা হলো এই পাই চার্টে দেওয়া, ঠিক আছে। তাদের প্রতিদিনের কাজের মধ্যে কত পার্সেন্ট টাইম কোন কাজে দেয়, এই ব্যাপারটা নিয়ে একটা পাই চার্ট, এটাকে তোমাকে কি করতে বলছে? অ্যানালাইজ করতে বলছে। ওকে, লেট আস ডু ইট। তারপরে দেখো এটা কেন দিয়েছি বা এইটাই কেন নিয়েছি, এটা কিন্তু অলরেডি 3টা বোর্ডে আসছে, 17 সাল এবং 23 সালে 2বার আসছে। আচ্ছা, এই পাই চার্টটা অ্যানালাইজ করতে গেলেও সেম ভাবে প্রথমে আমরা একটা ইন্ট্রো প্যারা দিব, তারপরে একটা ওভারভিউ 1, হাইয়েস্ট রেঞ্জ এবং লোয়েস্ট রেঞ্জের একটা কম্পেয়ার কন্ট্রাস্ট, এরপরে বাকি যেগুলো আছে ওইগুলোর একটা ইনফরমেশন। তুমি একটু খেয়াল করো, মডেল আনসার ইন্ট্রো, ঠিক আছে। ইন্ট্রোটা আমরা কেমনে দিয়েছি? আমরা বলবো যে এই পাই চার্টটা বেসিক্যালি কি, মানে এটার মধ্যে কি এক্সপ্রেস হয়েছে, জাস্ট এটা বলবো, ঠিক আছে। দেখো, the pie chart represents or demonstrates daily activities of students. সত্য কথা, কিন্তু এটা কি শুধু অ্যাক্টিভিটিকেই ইয়া করে, নাকি টাইমের সাথেও কোনো একটা সম্পর্ক আছে? অবশ্যই টাইমের সাথে সম্পর্ক আছে। অ্যান্ড হোয়াট পার্সেন্টেজ অফ টাইম দে স্পেন্ড ইন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। এই যে অ্যাক্টিভিটিস বলছে না, এই অ্যাক্টিভিটির সাথে এই লাইনটা মিলাইছে, একটু খেয়াল করে দেখো। এই পাইচার্টটা স্টুডেন্টদের প্রতিদিনের কার্যক্রমকে নির্দেশ করে বা দেখাচ্ছে, শো করতেছে, এবং দিনের কত পার্সেন্ট টাইম সেই কাজগুলোতে তারা ব্যয় করতেছে, এটা এই পাইচার্ট শো করে। সো বেসিক্যালি ইন্ট্রোতে তুমি বলবা যে এই চার্ট বা গ্রাফ হোয়াট এভার ইট ইজ, এটা কি শো করতেছে, বেসিক একটা আইডিয়া দিবা, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে ওভারভিউ প্যারাগ্রাফ 1, এখানে কিন্তু এই যে হাইয়েস্ট এবং লোয়েস্ট রেঞ্জের একটা কম্পেয়ার কন্ট্রাস্ট করবো, পার্সোনাল ওপিনিয়ন দিব না। এই দুইটা পয়েন্ট যদি আমরা মনে রাখি তাহলেই করতে পারবো। ওভারঅল, যেহেতু ওভারভিউ করতেছি, ওভারঅল একটা কানেক্টর দিয়ে দিলাম। ওভারঅল স্টুডেন্টস স্পেন্ড দেয়ার টাইম মোস্টলি ইন 6 মেজর অ্যাক্টিভিটিস। মূলত 6টা মেজর অ্যাক্টিভিটিতে ব্যয় করে। সবচেয়ে বেশি কোন টাইম ব্যয় করে বলতো? একটু আমরা খেয়াল করি, সবচেয়ে বেশি ব্যয় হয় স্লিপে, সবচেয়ে কম প্লেতে, তাই না? তাহলে আমরা এই দুইটাই লিখবো। মোস্ট অফ দেয়ার টাইম ইজ স্পেন্ট ইন স্লিপিং 30%, 30% লিখে দিতে হবে। সবচেয়ে বেশি স্লিপিং এ, অ্যান্ড লিস্ট ইন প্লেইং। লিস্ট মানে কি? সর্বনিম্ন 5% খেলাধুলায়। বাকি থাকে যেগুলো, এগুলো দেখো খুব সিম্পলি আমরা বলে দিতে পারি এভাবে: আফটার স্লিপিং, স্কুল অ্যান্ড ইন হাউস অ্যাক্টিভিটিস। আমরা যদি ভালো মতো খেয়াল করি, দেখো স্লিপ 30% ছিল, প্লে 5%, আদার কাজ 8%, রিক্রিয়েশন 12%, স্টাডি 20%, স্কুল অ্যান্ড ইন হাউস অ্যাক্টিভিটিস বা স্কুল অ্যান্ড হাউস লেখা এটা 25%। সো 30%-এর পরে এটা কিন্তু 2 নাম্বার, তারপরে এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, তাই না?
সো আমরা এই অনুযায়ী যাই। স্কুল অ্যান্ড ইনহাউস অ্যাক্টিভিটিস কত পার্সেন্ট টাইম ব্যয় করতেছে দেখো। স্কুল অ্যান্ড ইনহাউস অ্যাক্টিভিটিস কম্প্রাইজেস 25% অফ দ্য স্টুডেন্টস ডেইলি টাইম। এই কাজটা স্টুডেন্টদের ডেইলি টাইমের 25% বরাদ্দ নিয়ে নিচ্ছে, ঠিক আছে। দে স্পেন্ড 20% অফ দেয়ার টাইম স্টাডিং। দেখো এখন জাস্ট ডিসক্রাইব করতেছে স্টাডিং এর 20%, 12% ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস মানে এন্টারটেইনমেন্ট পারপাস। দ্য রেস্ট 8%, যে বাকি 8% বাকি থেকে, এটা আদার অথবা মিসেলানাস মানে র্যান্ডম অ্যাক্টিভিটিতে। এটা কারো এক একজনের ক্ষেত্রে আলাদা, কি জন্য আদার্স, ঠিক আছে। আমাদের হবি থাকে, এক একজনের এক এক রকম হবি থাকে, এগুলো আমরা কি করি আদার্স হিসেবে কাউন্ট করলাম। ধরো দোকানে যাওয়া, ছাদ থেকে কাপড় তুলে আনা, ঠিক আছে, এরকম অনেক কাজই আমরা করে থাকি বাসায়। তো একসাথে যদি আমরা দেখো খেয়াল করি, এই পার্টটুকু আমরা দিয়েছিলাম ইন্ট্রো, যেখানে ইন্ট্রোতে আমরা কি করছি, জাস্ট হোয়াট, ঠিক আছে, কি, এই প্রশ্নটার উত্তর দেই কি, মানে এই পাইচারটা কি কি শো করতেছে। তারপরে দেখো ওভারভিউ প্যারাগ্রাফ 1, ওভারভিউ 1, ঠিক আছে। এটা হাইয়েস্ট এবং লোয়েস্ট রেঞ্জটা দেখো, হাইয়েস্ট মোস্ট অফ দ্য টাইম ইয়াতে কি বলে কোথায় কাটতেছে এবং লিস্ট কই কাটতেছে এবং টোটাল কয়টা আছে এটা তুমি বলতে পারো ওভারভিউ 1 এ, ঠিক আছে, একদম ওভারভিউ 1 এর শুরু লাইনে। তারপর ওভারভিউ 2, ওভারভিউ 2 তুমি এখানে বাকি যেগুলো আছে ওইগুলার একটা সামঞ্জস্যতা তৈরি করে দিতে পারো, বা ওইগুলো একটু মেনশন করতে পারো যে স্কুল এবং ইনহাউস অ্যাক্টিভিটিস কতটুকু করতেছে, তারপর স্টাডিং এ কতটুকু করতেছে, 12% রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, 8% প্লাস আদার্স, ঠিক আছে। এগুলো দেখো, জাস্ট এইটুকুই তোমাকে কিন্তু। তো আমরা কি বুঝলাম আলটিমেটলি, গ্রাফ এন্ড চার্ট এখানে তোমার কোনো পার্সোনাল ওপিনিয়ন চায় না, ঠিক আছে। তোমাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে বলছে না। তোমাকে যা দেওয়া আছে তথ্য বা উপাত্তের ভাষায় বা সংখ্যার ভাষায়, তুমি ওইটা কথার ভাষায় কেমনে বুঝতেছো, বা ওই অনুযায়ী তুমি বুঝতেছো কিনা কোনটা বেশি পপুলার বা কোনটা বেশি ডিমান্ডেড, এইটাই মেইন উদ্দেশ্য। তুমি এভাবে যদি একটু তোমার যে চিন্তা ভাবনা বা কগনিটিভ যে আইডিয়া গুলো ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য ইজি হবে। বাট এই নিয়মগুলো যদি খেয়াল রাখো, যে প্রথমে তুমি ইন্ট্রো দিবা যে এটা কি, তারপর ওভারভিউ দিবা যে এটা আসলে কয়টা কি আছে এবং হাইয়েস্ট কত, লোয়েস্ট কত, সবচেয়ে বেশি কি চায়, সবচেয়ে কম কি চায়। তারপরে তুমি লাস্টে দিতে পারো যে বাকিগুলো, যে এত পার্সেন্ট এটা, এত পার্সেন্ট এটা, এবং লাস্টে দেখা যাচ্ছে 8% আদার অ্যাক্টিভিটিস। সো তোমার কিন্তু একদম ইজিলি 80 ওয়ার্ডস এর মধ্যে গ্রাফ এন্ড চার্ট শেষ হয়ে যাচ্ছে। সো তোমার জন্য আসলে এটা কোনো কঠিন কিছু না, 15 মার্কস খুব ইজিলি চলে আসবে। নোট যেগুলো তোমাদের জন্য, সেটা আমি মনে রাখবো যে বারবার বলতেছি পার্সোনাল ওপিনিয়ন দিবা না, ঠিক আছে। পার্সোনাল ওপিনিয়ন ভুলেও দিবা না, এইভাবে পড়াই যাবে না। ডোন্ট গিভ এনি টাইটেল, যেহেতু এটা কোনো প্যারাগ্রাফ না, তুমি উপরে লেখার দরকার নাই যে স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে, মানে এভাবে টাইটেল দিবা না কোনো। টাইটেল আমরা প্যারাগ্রাফ বা এসেতে দিয়ে থাকি। সো টাইটেল ছাড়া আমরা জাস্ট ডিসক্রাইব করব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখে। ডোন্ট ড্র দ্য গ্রাফ অর চার্ট। এটা নিয়ে একটু কথা বলা যায়, গ্রাফ এবং চার্ট কেন আঁকবো না? আঁকলে কি আমাদের মার্ক কাটবে? আঁকলে মার্ক কাটবে না, কিন্তু আঁকার জন্য তুমি কোনো এক্সট্রা মার্কস পাবে না। সো দেখো, তুমি একটু চিন্তা করো, তুমি ধরো আঁকলে না এবং অনেক সুন্দর করে লিখলে, গুছিয়ে লিখলে, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া সঠিক ফরম্যাটে লিখলে, তাহলে কিন্তু তুমি অলমোস্ট ফুল মার্কস পাবা, ঠিক আছে। আরেকটা চিন্তা করো যে তুমি অনেক সুন্দর করে আঁকলা, কিন্তু লিখলা অনেক বাজে, গ্রামাটিক্যাল মিস্টেকে ভরপুর, তুমি কিন্তু হাফ মার্কও পাবে না। সো তুমি তুমি নিজেই ওয়াইজ ডিসিশন নাও, তুমি আঁকবা নাকি আঁকবা না। তো আমার সাজেশন থাকবে যে না আঁকাটাই বেটার, যেহেতু তোমার লেখার উপরে মার্ক, কন্টেন্টের উপরে মার্ক। এবং 3টা প্যারাগ্রাফ লিখবা। 3টা প্যারাগ্রাফ কি কি? ইন্ট্রো, সেকেন্ড ওভারভিউ, মানে ফার্স্ট ওভারভিউ, সেকেন্ড ওভারভিউ, ঠিক আছে। আশা করি তোমাদের এই টপিকে কোনো ঝামেলা হবে না। এই পিডিএফটার জন্য অবশ্যই কমেন্টে জানাবা বা ইনবক্সে জানাবা পেজের, অবশ্যই তোমরা পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে। আর তোমাদের কোন কোন টপিকে ঝামেলা, এগুলো আমাদেরকে কমেন্টে শেয়ার করো। আমরা কিন্তু ফ্রি প্লে লিস্ট আনছি এইচএসসি ইংলিশের উপরে, রিটেন এবং গ্রামার আইটেম দুইটাই। তো তোমাদের যে টপিক লাগে, হোপফুলি আমাদের পর্যন্ত রিচ করতে পারলে তোমরা অবশ্যই ওই টপিকের একটা ফ্রি ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।